কবি ও দার্শনিক ফরহাদ মাজারের পর ফের ঘরের মধ্যে তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের ইউনূস সরকার। বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা কাজের মানুষ নন। কটাক্ষ বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতি। এক চোরের বদলে আরেক চোরকে বসানোর জন্য কাজ করেছি মন্তব্য মাহমুদুর রহমানের। ইউনূস সরকার আসার পরেও চালের দাম কমেনি। পুলিশ ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে, কিন্তু এখনো ঘুষ চলেছে। আসলে ঠিক হয়েছে কি, প্রশ্ন তুললেন তিনি। ডক্টর ইউনূস বিরাট মানুষ। ডক্টর ইউনূসের সাথে যারা যারা আছেন তারা কিন্তু এই শেখ হাসিনা বা অন্যান্যদের নাম আমি বলছি না, বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন। তাদের মতো নয়, তাদের নামে চুরির অভিযোগ নাই, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের নিজের জায়গায় সফল। এরা ভালো মানুষ বলে পরিচিত, কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দাম তো কমেনি, রাস্তাঘাটের জ্যাম তো কমে না। পুলিশ ঠিক হয়েছে, ভালো হয়েছে, ব্যুরোক্রেসি ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে, ডিসি অফিস, অফিস, যত জায়গাতে যাক, ঘুষ এখনো চলে না টুকটাক করে। আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। আমি লড়াই করেছি চুরি বন্ধ করতে, আমি লড়াই করেছি আমার অবস্থা বদলাতে। আমি দেশটা ভালো বানাতে চাই, ভালো হয়ে যান সবাই। আমি এই জন্যই বলি, এই যে সরকারটা এই সরকারি কাজগুলো করতে পারেনি, রাজনীতি তো কোনোদিন করেনি। আগে রাজনীতি করে, ভাই ভালোবাসা কি রাজনীতি করে? এখন সবাই বলছে একটা ভালো রাজনীতির সরকার যদি হতো তাহলে তারা চালাতে পারতে পারে না লোকে। কেন? যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। এই 4 মাস 4 দিনে কি সংস্কার হয়েছে বলেন তো? কবি প্রশ্ন তুলছেন ইউনূস সরকারের উদ্দেশ্যে, একেবারে সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্ন করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাংলাদেশের। তিনি পর্যন্ত রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন মোহাম্মদ ইউনূসকে। তারপরও আজকেও যেভাবে মাহমুদুর রহমান তিনি বললেন, যে মানুষ মানুষ সম্পর্কে জানে না সে দেশের ভালো করবে কি করে? আমি এখানেই দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, এর পরেও টনক নড়বে না মোহাম্মদ ইউনূস সরকারের? ওটা সরকার নয়, একটা তদারকি ব্যবস্থা, যেখানে কিনা বাংলাদেশ বারবার বলছি আমরা যে একটা প্রি স্টেট কন্ডিশনে আছে। ওটা কোনো রাষ্ট্র বলে এখন আর মান্যতা দেওয়া যাবে না। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের বড় সাইনবোর্ড টাঙিয়ে গণপ্রজাতান্ত্রিক সিস্টেমে সে যেভাবেই হোক না কেন, সেখানে যিনি প্রধান হয়েছিলেন তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অন্য স্টেটে তিনি আশ্রয় নিয়েছেন। সেটা এখন গভর্নমেন্ট ইন এক্সাইল কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে। এনারা তো বলছেন, আমি একটা অন্য কথা বলি, অর্থনীতিবিদ আবুল বরকত, বাংলাদেশের নামী অর্থনীতিবিদ, এমনিও আন্তর্জাতিক মহলেও তার ভালো খ্যাতি আছে। তিনি দেখিয়েছিলেন শুধুমাত্র 2016 সালে 13 লাখ কোটি টাকা বাংলাদেশের এই জিহাদি মুসলমানরা রোজগার করেছে। 13 লক্ষ কোটি টাকা, খেলা টাকা নয়। সেটা কিভাবে করেছেন তিনি তার লেখাতে দেখিয়েছেন। এই পুরো টাকাটাই হচ্ছে হিন্দুদের ওখান থেকে তাড়িয়ে দিয়ে তাদের জমি এবং ভূমি, তাদের সম্পত্তি হস্তগত করে এই টাকা ওরা রোজগার করেছে। এবারে এই যে একটা সোনার খনি, হিন্দুদের যা জমি জমা আছে, অবশিষ্ট হিন্দুদের মোটামুটি 32 থেকে 28 থেকে 16 থেকে এখন 8-এর নিচে, তাতেও যেটুকু আছে সেটুকুও মেরে কেটে এক জায়গায় করতে হবে। বৌদ্ধবাদের তো কোনো জায়গা নেই। 47 সালে যোগেন মণ্ডল যখন ওখানে আইনমন্ত্রী হলেন অবিভক্ত পাকিস্তানের পূর্ব পশ্চিম মিলিয়ে, সেখান থেকে তিনি যখন পালাতে বাধ্য হলেন, ওপার থেকে যেখানে এখানে পালিয়ে এলেন লিয়াকতকে চিঠি লিখে, তখনও শোনা যায় যে তিনি যেখানে দাঁড়িয়ে সম্প্রীতির ভাষণ দিচ্ছিলেন হিন্দু মুসলমান এক, তার থেকে 5 ক্রোশ দূরেতে তার বড় মেয়েকে সেদিন ধর্ষণ করা হচ্ছিল। সেই জন্যই তিনি পালাতে বাধ্য হয়েছিলেন। এরকম একটা পরিস্থিতিতে আর এখানে বসে আমরা এই আলোচনা করে কি করব? ইউনূস সরকারের টনক নড়বে কি নড়বে না পরের কথা। আমাদের এই রাজ্যে না, আমি বলি বাপিয়াদি 1 মিনিট, আমাকে লাস্ট লাইনটা বলতে, আমাকে লাস্ট লাইনটা বলতে দিন। এইখানে দাঁড়িয়ে আমার মুখ্যমন্ত্রী বলছেন যে কোন কূটনৈতিক আমার মুখ্যমন্ত্রী বলছেন সব ভুয়ো, মিথ্যে। আমার মুখ্যমন্ত্রী বলছেন সব ভুয়ো। আমার মুখ্যমন্ত্রী বলছেন যে মিথ্যে ভিডিও, ফলস ভিডিও নাকি এখানে জেনারেট করা হচ্ছে, যেখানে ওদের দেশের মানুষ বলছেন রাজধর্ম পালন করো। ওদের দেশের মানে যারা মনীষা এই মুহূর্তে, তারা যেখানে ইউনূসকে সরাসরি আঙুল তুলে বলছে যে তুমি রাজধর্ম পালন করছো না, হিন্দুদের ওপর অত্যাচারের কথা যখন ওদের দেশের মনীষারা বলছেন, তখন দাঁড়িয়ে আমাদের এই রাজ্যের বাঙালি মুখ্যমন্ত্রী, যিনি কিনা শোনা যায় তারও পূর্বপুরুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে এসেছিলেন কোনোদিন, সেই লোক ভদ্রমহিলা এখন বলছেন যে ওখানে নাকি সব মিথ্যে ভিডিও দেখানো চলছে আমাদের এখানে। এই সব কথাবার্তা যদি এপারে বসে আমরা বলি, আমাদের এখানে যারা রয়েছেন, তারা যারা ওপার থেকে পালিয়ে এসেছিলেন,
তারা যদি বলি বলার ভারত কি তাই মনে করে? আমি দেবনানন্দার কাছে আসবো এই প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন দেবজিৎ তুললো যে সত্যি এ রাজ্যের শাসক দল নীরব কেন? এ রাজ্যের শাসক দল যখন কেন্দ্রীয় সরকারের সব সিদ্ধান্ত মেনে নিচ্ছে এমনটা তো নয়। এনআরসি সিএ নিয়ে তারা যখন মিছিল করতে পারে, প্রতিবাদ জানাতে পারে, তখন বাংলাদেশ ইস্যুতে কেন নয়? আমি অবশ্যই দেবনানন্দার কাছ থেকে রিয়াকশন নেব, কিন্তু যখন বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গ উঠে এলো তখন এই বিষয়টা আপনাদের সামনে রাখতেই হবে যে হেসেল সামলাতে ব্যর্থ বাংলা, বিহার, ওড়িশা দখলের স্বপ্ন দেখছে বাংলাদেশ, যুদ্ধের জিগির তুলছে, তারা সরাসরি যুদ্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন। বেলাগাম মুদ্রাস্ফীতি থেকে নজর ঘোরাতেই কি বাংলাদেশের ভারত বিদ্বেষ? হিন্দুদের ওপর হামলা, লাগাতার ভারত বিদ্বেষের নেপথ্যে কি অন্য অঙ্ক? ঘরের হেসেল সামলাতেই ব্যর্থ বাংলাদেশের মুখে শুধুই ভারত বিদ্বেষের কথা। বাংলাদেশে আলু যেখানে 90 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা প্রতি কেজিতে। ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তোলা বাংলাদেশে 4টি ডিমের দাম 50 টাকা। ভারতের অর্থনীতিবিদরা কি বলছেন দেখুন। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে বাংলাদেশে জিনিসের দাম বাড়ছে, কিন্তু যেহেতু বাংলাদেশ ভীষণভাবে ভারতের ওপর নির্ভরশীল, শুধু যে আলু পেঁয়াজ ডিমের জন্য তাই নয়, আরও যেটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় ইলেকট্রিসিটি। বাংলাদেশের যেটা মেন ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেটাই তো বন্ধ হয়ে যাবে যদি এখান থেকে বিদ্যুতের যোগান না যায়। অতএব জিগির যাই তুলুক, আমার মনে হয় না বাংলাদেশ এই জিগির খুব বেশি দিন চালিয়ে যেতে পারবে, কারণ তাদের পেটে টান পড়বে। দাম একটু বেশি ছিল বাংলাদেশের, বরাবরই ডলারের তুলনায় যে দাম সেটা বেশি, কারণ বাংলাদেশে অনেক কিছু উৎপাদন হয় না। ধরুন আমরা এখন বলি যে বাংলাদেশ থেকে প্রচুর গার্মেন্ট এবং অন্যান্য জিনিসপত্র উৎপাদন হয়, সত্যি কথা, কিন্তু এর তুলোটা আসে ভারতবর্ষ থেকে। ফলে নির্ভরশীলতার পরিমাণটা তো বুঝতে পারছেন। এই নির্ভরশীলতা আগেও ছিল এবং এখন যেটা আছে সেটাকে আমি জানি না, এটা ধর্মের জিগির তো সবসময়তেই ছিল এক ধরনের, কারণ বাংলাদেশ সেকুলার কান্ট্রি তো নয়। সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য নয়, বাংলাদেশের দাম বেশি ছিল। বাংলাদেশে সুস্থ পরিবেশ থাকলে সাপ্লাই চেনটা ভালো থাকে, দাম কম থাকবে। আমার মনে হয় বাংলাদেশের নিজস্ব সাপ্লাই অত বেশি না, কারণ ল্যান্ডমাস তো কম তুলনায়, ফলে কত কিছু উৎপাদন করতে পারে একটা ছোট দেশ। তাদের তো এমনিতেই দাম বেশি হওয়ার কথা, এই কারণে আরও বেশি বাড়বে, ফলে মুদ্রাস্ফীতি হবে এবং নির্ভরযোগ্যতা আরও বেড়ে যাবে অন্য দেশের ওপরে। এই যে নির্ভরযোগ্যতা আরো বেড়ে যাবে বা এখন যে অবস্থায় রয়েছে সে জায়গা থেকে বাংলাদেশ কি এই সোজা অঙ্কটা বুঝতে পারছে না? আমি ব্রিগেডিয়ার দাসের কাছে আসব। এই যে এত মুদ্রাস্ফীতি, এভাবে জিনিসের দাম বাড়া, এত অশান্তি, তার থেকে নজর ঘোরাতে কি এই অঙ্ক? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের সাথে বাংলাদেশের টোটাল ল্যান্ড বর্ডার হচ্ছে 4,400 কিলোমিটার, তার মধ্যে 4,200 কিলোমিটার ভারতবর্ষের সঙ্গে, 271 কিলোমিটার মিয়ানমার সরকারের সাথে। আমার কাছে যা খবর আছে, মিয়ানমারের এই 271 কিলোমিটারে আরাকান গোষ্ঠীরা এখন দখল নিয়েছে এবং তারা তাদের সামনে যে নদীটা, যেটা ওদের ন্যাচারাল বর্ডার, অর্ধেক নদী এদিকে অর্ধেক নদী ওদিকে, টাফ নদী, তো সেইখানে তারা বলেছে বাংলাদেশের কোনো জাহাজ যেন না চলাচল করে, এবং সেখানে তারা তাদের মতো করে আন্দোলন চালাচ্ছে মিয়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধে। এবার বাংলাদেশের সম্পূর্ণভাবে ভারতবর্ষের ওপর ইন্ডিয়া লক কান্ট্রি, এবং তারা চাইছে সামুদ্রিক পথে সব জিনিসপত্র আনবে, ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। দুটো একসাথে হবে। ভারতবর্ষের সঙ্গে যদি যুদ্ধ ঘোষণা করে, ভারতবর্ষের সমস্ত যুদ্ধ জাহাজ তারা বঙ্গোপসাগরে এবং ভারত মহাসাগরে থাকবে। তারা কোনো বাণিজ্য হতে দেবে না তখন, এটা তাদের ইখতিয়ারের মধ্যে পড়বে যুদ্ধকালীন, এবং সেটা তারাও জানে। এবং যখন পাকিস্তান তাদের মদত দিচ্ছে, পাকিস্তান আগেও মদত দিয়েছিল, 71-এর সময় পাকিস্তানের মদতের সাহায্যে বাংলাদেশের তখনকার খান সেনারা একটাই পাকিস্তান ছিল, এবং ভারত কিন্তু দুটোকেই, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটোকে একসাথে সামলে ছিল। আমেরিকা তখন ভারতের শত্রু দেশ ছিল প্রায়, এখন আমেরিকা ভারতের বন্ধু দেশ প্রায়। তো ফলে এইগুলো করে লাভ হবে না, বাট কেউ তাদের গাছে তুলছে, পরে মই কিনে নেবে। এবং এই যে উল্লাস ভারত, আপনার কাছে আবার আসবো, আমি দেবনানন্দার কাছে আসবো। দেবনানন্দা, তুমি সুনীল গঙ্গোপাধ্যায় শুরু করে আমি রবীন্দ্রনাথের নৈবেদ্য কবিতা দুটো লাইন তুলেছে, কুটিল ফনা চোখের নেমেছে, গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে। ওখানে যেটা হচ্ছে এটা এক ধরনের সাম্প্রদায়িক জিগির তোলা হচ্ছে, এটা ওরা তুলবে। যে কথাটা এত সময় আলোচনা হলো, যে এই যে
মানে অর্থনীতির চরম অবস্থা থেকে, কিন্তু এইটা তোলা, কারণ তুমি এটা জানো ধর্মের জিগির এমন জিগির যেটাকে চরম অবস্থায় না নিলে এই সমস্যাটা একটা রোগ করছে, কিন্তু ভারতের পরে নির্ভরশীল নিশ্চয়ই, এই নিশ্চয়ই আজকে তো আমরা সব ভুলে যাচ্ছি যে জীবনানন্দ, নিশ্চয়ই সবাই চুপ কেন, প্রত্যেকেই কথা বলছে, বেশি কথা বলছে তৃণমূল। আজকে দেবজিৎ নয়, মমতা ব্যানার্জি যে 3টে কথা বলে তার একটা উত্তর দিচ্ছে না, কারণ এই জিনিস বলেছে যে ওখানে শান্তি বাহিনী পাঠাতে হবে, যার জন্য সব থেকে বেশি ওরা সমালোচনা করেছে মমতা ব্যানার্জি। 2 নম্বর, যদি ওখানে আসে অর্ধেক আমরা খাবো, এই কথাগুলো মমতা ব্যানার্জি বলেছে, এবং ওরা যদি মনে হয় বাংলা, বিহার, উড়িষ্যা ওরা কি ললিপপ খাবে, সব থেকে অথচ মোদি কোনো কথা বলছে না। আর উনি কি বলেছেন, ফেক নিউজগুলো, ফেক যে নিউজগুলো সেটা আপনারা বিশ্বাস করবেন না, অথচ দেবজিতের কোনো কাজ নেই। অর্থাৎ কেন আজকে মোদি চুপ, কেন সংসদে একটা কথা বলছে না, মোদি বলছে না, কোন সরকারি লোক বলছে না, বিদেশ দপ্তরের মন্ত্রী বলছে না, কূটনৈতিক স্বার্থে ভারত সরকার এত অপমান, বাংলাদেশের এত অধ্যত্ত সহ্য করে যাচ্ছে, জিগির তোলা হচ্ছে, আগে তারা উত্তর দিন, সময় নেই, তারপরে আরে সময় নেই, দাঁড়ান। হ্যাঁ পাপিয়া বলুন, কোন কূটনৈতিক স্বার্থে ভারত এত অপমান, এত অধ্যত্ত বাংলাদেশে সহ্য করে যাচ্ছে? না না, ভারত সরকার তো মজা দেখছে, ভারতবাসীরাও মজা দেখছে, কারণ এটা খুব পরিষ্কার মোহাম্মদ ইউনূসের প্রশাসনিক ব্যর্থতা, সংখ্যালঘুদের ওপরে আক্রমণ, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া বৃদ্ধি, এগুলোর থেকে নজর ঘোরানোর জন্যে এই জামাতিদের, এই জেহাদিদের এই জিগির সেটাকেই অবলম্বন করতে হচ্ছে মোহাম্মদ ইউনূস সরকারকে। এখানে দেবজিৎ একটু আগে একজন অর্থনীতিবিদকে কোট করেছিল, আমি আরেকজন বাংলাদেশেরই জাতীয় পার্টির এক নেতা শামীম হায়দার পাটোয়ারিকে কোট করছি, কদিন আগে আমি 2 দিন আগে দেখছিলাম ইউটিউবে, উনি বলছেন ওখানে বসে বাংলাদেশের একজন মুসলিম লিডার, একটা ওখানকার জাতীয় দলের একজন নেতা বলছে বাংলাদেশে শিক্ষায়, প্রশাসনে, ধর্মীয় স্বাধীনতায় কোথাও হিন্দুদের কোনো ধরনের স্বাধীনতা নেই, বিউরোক্রেসিতে হিন্দুদের খুঁজে পাওয়া যায় না, পুলিশ প্রশাসনে হিন্দুদের খুঁজে পাওয়া যায় না, খুব প্ল্যান্ড ওয়েতে পাকিস্তান বেসড জিহাদি এবং র্যাডিক্যাল গ্রুপরা ইনজেক্ট করেছে। এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা ঢাকা শহরে ফ্ল্যাগ কার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরা সব মেন্টালি ট্রেন্ড বাই পাকিস্তান। যেভাবে অত্যাচার চলছে শুধুমাত্র হিন্দু সংখ্যালঘুদের উপর নয়, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করার পর এবং তার জামিনের শুনানি আগে সেটাও যখন খারিজ হয়ে যায়, জেলে এখন কেমন রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনি কি বলেছেন? কালকে দেখা করেছি, গতকালকে জেল সুপারিনটেন্ডেন্টের নির্দেশনায় দেখা করেছি। উনি আমার সঙ্গে এসে ওনার 2 চোখ দিয়ে জল এসে গেছে, ওনার যেমন জল এসে গেছে আমার 2 চোখ দিয়েও জল এসে গেছে। দুঃখজনক ঘটনা, আমার পাশে বসিয়েছিল, কিন্তু ওখানকার যারা জেল কর্তৃপক্ষ ওনাকে আর আমাকে ঘিরে রেখেছে। চিন্ময় প্রভু কি কথাগুলা বলছে আমাকে, সেগুলা ওনারা রেকর্ড করছিল। উনি বলেছেন আমি ভালো আছি, উনি বলেছেন আমাকে কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছে না। একটা আপিল করেছেন, আরো 2 জন সাধু ওখানে ওনার সঙ্গে আছে, যে সাধুরের কোনো অভিযোগ নাই, শুধু ওনাকে দেখতে গেল কেন, এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। তাই যদি হয় তো লয়াররা কি করে যাচ্ছে, লয়ারের বিরুদ্ধে তো মামলায় দিয়ে বসেছে এবং মার্ডার কেস। কাকে মার্ডার করেছে? একজন আইনজীবী খুন হয়েছে বটে, কার দ্বারা খুন হয়েছে কোনো লোক ওখানে লেখা নেই, কিছুই লেখা নেই। খাস কলকাতার বুকে হাড় হিম করা ঘটনা, পৈশাচিক কাণ্ড। টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে পাওয়া গেল কাটা মাথা। বহুতলের পেছনের ভ্যাটে কাটা মাথাটি দেখতে পান স্থানীয় মানুষজন। প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল মাথাটি। আমি এখানেই দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যেখানে কাটা মাথাটি তারা উদ্ধার করেছে, কিন্তু অন্য জায়গায় খুন করা হয়েছে। তো সেখান থেকে নিয়ে এসে মাথাটা এই জায়গায় ফেলা হলো ভ্যাটের মধ্যে, পুলিশ টের পেল না, জানতে পারলো না? দেখো, অপরাধীরা অপরাধ করবে
সেটা তো আর বলে পুলিশকে করবে না, এখানে পুলিশের কোনো দায় সরাসরিভাবে থাকবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ এত বেশি অন্য জিনিসপত্র নিয়ে ব্যতিব্যস্ত, কোথায় কোন বিরোধী দলনেতা কাকে ফোন করেছে তার ফোনে আড়ি পাঠতে হবে, কোথায় কোন বিরোধী লোকজন কোথায় জমায়েত হচ্ছে, কোথায় আরজিকর নিয়ে আন্দোলন হচ্ছে তাদেরকে ঠ্যাঙার বাড়ি মেরে তাড়াতে হবে, এইসব করতে গিয়ে তাদের যে সোর্স, পুলিশের মেন অপরাধকে আইডেন্টিফাই করা এবং তদন্ত করার রাস্তা হচ্ছে তাদের বিভিন্ন সোর্স এবং মাধ্যম। উদ্দীপনা পুলিশ গিয়ে ঘুরে বেড়ালে তোর অপরাধী আয় আয় পুলিশ আমাকে ধর বলে তো দাঁড়াবে না। কাছে আসবো, দেবজিৎ বললো যে পুলিশ কি করে জানতে পারবে, আমি বলছি দুষ্কৃতীদের এতটা বেপরোয়া দৌড়াত তো আটকাবে তো পুলিশ, তাহলে তো তাদের কাছে খবর থাকবে কোথায় কি ঘটনা ঘটছে, তাহলে তেমন ঘটনা ঘটবেই না। নিশ্চয়ই বাড়ির থেকে কোনো মেয়ে ছেলে যদি মহিলা বা কোনো পুরুষ চলে যায় তাও পুলিশের দায়িত্ব। পুলিশের তো আর এটিএম কার্ড না, নিশ্চয়ই এটিএম কার্ড না মুহূর্তে, এটা ঘটনা নিশ্চয়ই এটা। কিন্তু যে কথাটা দেবজিৎ বলল আজকে মেদিনীপুরে ওই পরিষ্কার ঠিকই তো, এটা ব্যর্থতা তো বটে, জোর পায় কিন্তু এভাবে দায়ী করার কোনো কতটা নির্লজ্জ তৃণমূলপন্থীরা যারা এসে মানুষের সামনে গণমাধ্যমে কথা বলে, বলছে এটিএম কার্ড, বিষয়টা হচ্ছে জিনিসটাকে হালকা করা, হালকা নয়। আরে এই বাংলায় দেবনারায়ণ, এক মিনিট, এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুষ্কৃতীরাই তো সরকার চালাচ্ছে। খাস কলকাতার রাস্তায় এমন ঘটনা নিয়ে গোটা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।